গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ, পর্ব ৪। মহসিন বলল, শালা হারামি। এ যেতেও গালি সে কিছুক্ষণ পরপর দিচ্ছে। যাকে দেওয়া হচ্ছে সে অবশ্য শুনছে না। সে 10 টনি ট্রাক নিয়ে ছুটে যাচ্ছে, যার পিছনে বাম্পারে লেখা বাবা মার দোয়া। এই ট্রাক ড্রাইভার মহসিনকে সাইড দিচ্ছে না, অন্যদের দিচ্ছে, কিন্তু মহসিনের পিকআপকে সাইড দিচ্ছে না। ট্রাক ভর্তি করোরেটেড টিনের শিট। টিনের শিটের উপর দুজন কুলি মাথায় গামছা বেঁধে বসে আছে। দুজনের হাতেই বিড়ি, তারা খুব মজা পাচ্ছে। সাইড দিয়ে যে কোনো গাড়ি হর্ন দেওয়া মাত্র ট্রাক তাকে সাইড দিয়ে দিচ্ছে, কিন্তু যখন মহসিন হর্ন দিচ্ছে তখন ট্রাক চলে যাচ্ছে মাঝ রাস্তায়। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে, তারা খুব মজা পাচ্ছে। মুহিব বলল, পাল্লা দিয়ে লাভ নেই ড্রাইভার সাহেব, ও সাইড দিবে না। মহসিন ক্রুদ্ধ গলায় বলল, সব এরে দিতেছে, আমারে দিব না কেন? কে জানে কেন, কোন একটা তামাশা করছে। আমাদের আগে যাবার দরকার নেই, আমরা পেছনে পেছনেই যাই। ট্রাকের পিছনে থাকলে রাস্তা দেখা যায় না, চালাইতে অসুবিধা। তাহলে আসুন এক কাজ করি, চায়ের দোকান দেখে গাড়ি থামান, আমরা চা খাই, ট্রাকের মধ্যে চলে যাক। ওই হারামজাদারে ওভারটেক না করতে পারলে আমি বাপের ঘরের না। কোনো দরকার নেই ভাই, আপনি গাড়িটা থামান, আমরা চা খাই, চায়ের তৃষ্ণা হচ্ছে। মহসিন নিতান্ত অনিচ্ছায় গাড়ি থামালো। মহিব প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে চা খেল। লিনাও মহিবের সঙ্গে নেমেছে, সেও চা খাবে। তাকে পিরিচে করে চা দেওয়া হয়েছে, সে চা খাচ্ছে। লম্বা কুম দেয় তার নিজস্ব ব্যাটারি চার্জ হয়ে গেছে। সে ক্লাস 2 বাংলা বইয়ের সব ছড়া একের পর এক শুনিয়ে যাচ্ছে। ছড়া বলছে হাত পা নেড়ে নেড়ে। ছড়া বলার ফাঁকে ফাঁকে পিরিচে চা ঢেলে তার মুখে ধরে খাইয়ে দিতে হচ্ছে। মুহিবকে লিনা এখন ডাকছে ছোট মামা। ছোট মামা কেন ডাকছে সেই জানে। ছোট মামা। কি? রংতুলি কবিতা শুনবে? বল। রংতুলিতেই ছোপ ছোপ, মাঠের পাশে ছোপ ছাপ, ছোপের পাশে সোনার দাও, একটুখানি বসে যাও। মহসিন গম্ভীর মুখে একটু দাঁড়িয়ে আছে, তার মেজাজ ভয়ঙ্কর খারাপ। কেন জানি তার ধারণা হয়েছে তাদের পিছনে না দেখে ট্রাকটাও থেমেছে, অপেক্ষা করছে কখন আবার আসে। যেই সে পিকআপ নিয়ে দেখা দিবে অমনি ট্রাক ড্রাইভার আগের ফাজলামে শুরু করবে, হারামজাদা। লিনা চা শেষ করে বলল, নাচ দেখবে ছোট মামা? এখানে নাচবে? আমি সব জায়গায় নাচতে পারি। এখন তো আমরা রওনা হব, বরং চিটাগং পৌঁছে নাচতে। তাহলে কবিতা বলি? বলো। খোকন খোকন ময়না, পরিয়ে দিব গয়না, কখন যাবে মামার বাড়ি, আর যে দেরি সয় না। মহসিন যা ভেবেছিল তাই। তারা রওনা হয়েছে 15 মিনিট পর। এই 15 মিনিটে ট্রাকের অনেক দূর চলে যাওয়ার কথা, তা যায়নি। মহসিন পিকআপ নিয়ে কিছু দূর এগোতেই দেখল ট্রাক। কুলি দুজন পিকআপের দেখা পাওয়া মাত্র আনন্দে হেসে ফেলল। মহসিন বলল, হারামজাদা কুত্তা। মুহিব বলল, ড্রাইভার সাহেব, আপনি ওদেরকে লক্ষ্য করবেন না, নিজের মতো চালান। মহসিনের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ লালচে, সে বিড়বিড় করে কি যেন বলল। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে, একজন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। মহসিন দাঁতে দাঁত চেপে বলল, শুয়োরের বাচ্চা। ঠিক তখনই ট্রাক সাইড দিল। ট্রাক ড্রাইভার জানালা দিয়ে হাত বাড়িয়ে ইশারা করল চলে যেতে। মহসিন তাই করল। নিমেষে ট্রাকের পাশাপাশি চলে এলো। ভুল যা করার এর মধ্যে করা হয়ে গেছে। মহসিনের সামনে কোকাকোলা কোম্পানির মাইক্রোবাস। পিছনে যাবার উপায় নেই। পিছনে ঢাকা চিটাগাং লাইনের বিরাট এক হীনবাস। বাস ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে, কান ঝাঝা করছে। ট্রাক ড্রাইভার কি ইচ্ছে করে তাকে বিপদে ফেলেছে, না রসিকতা? মহসিনের 30 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা কোনো কাজে লাগছে না, মাথা কাজ করছে না। চোখের দৃষ্টি ধোয়াটে হয়ে গেছে, মনে হচ্ছে হঠাৎ কুয়াশা পড়েছে। স্টিয়ারিং হুইল হয়ে গেছে পাথরের মতো শক্ত। মহসিন চোখ বন্ধ করে ফেলল। লিনা শক্ত করে মুহিবের গলা জড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে আছে চোখ বড় বড় করে।
মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে মুহিবদের পিকআপকে রাস্তায় ছুঁড়ে ফেলল। মিরুর মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। আবির দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না। ঠোঁট শক্ত করে মুখ বন্ধ করে আছে। গা একটু গরম। সে উত্তাপ অবশ্য থার্মোমিটারে ধরা পড়ছে না। মিরুর ধারণা জ্বর আছে। সে খানিকক্ষণ পরপর ছেলের কপালে এবং বুকে হাত রাখছে। মিরুর মা বেশ বিরক্ত হচ্ছেন। সে বিরক্তি প্রকাশ করছেন না। মেয়ের আহ্লাদে প্রশ্রয় দিচ্ছেন, সহ্য করার চেষ্টা করছেন। মিরুর মা ঘরে ঢুকে কাঁদো কাঁদো গলায় বলল, কি করি মা, বলো তো। রাহেলা আবেগশূন্য গলায় বললেন, আবার কি হয়েছে? বাবুর গা গরম। জ্বর জারি হয়েছে বোধ হয়। বাচ্চাদের তো জ্বর হবেই। শ্বাস নেবার সময় কেমন শ্বাস শব্দ হয়। বুকে বোধহয় ঠান্ডা বসে গেছে। আবরার আসবে বলেছে, ও এলে ওকে দেখে। সে তো আর চাইল্ড স্পেশালিস্ট না। চাইল্ড স্পেশালিস্ট খোঁজার মতো কিছু হয়নি মিরু। দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না। খিদে হচ্ছে না তাই মুখে দিচ্ছে না। তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস। আবিরের বাবাকে একটা ট্রাঙ্ক কল করবো মা। করতে চাইলে কর, তবে ছেলের অসুখের কথা না বলাই ভালো। চিন্তা করবে। মিরুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে হাসি মুখে বলল, টেলিফোনটা তোমার ঘরে নিয়ে আসি মা। রাহেলা বললেন, নিয়ে। বাবার ঘর থেকে টেলিফোন করা বিরাট যন্ত্রণা। 3 মিনিটের বেশি কথা বললেই তিনি রেগে যান। পৃথিবীর কোনো স্বামী স্ত্রী কি পারে 3 মিনিটে তাদের কথা শেষ করতে? রাহেলার দাঁত ব্যথা করছে। তিনি চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছেন। মিরু আবিরকে তার পাশে বসিয়ে টেলিফোন আনতে গেছে। রাহেলা হাত বাড়িয়ে আবিরকে কোলে নিতে নিতে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এ মাসে মিরুর এটা দ্বিতীয় দফায় লং ডিস্টেন্স কল। একটা কলে ১,০০০-১,২০০ করে বিল হয়। আজ এই মেয়ে কতক্ষণ কথা বলবে কে জানে। গত মাসে টেলিফোন বিল এসেছে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা টেলিফোন বিল দেওয়ার মতো অবস্থা সংসারে নেই। তাই মেয়ে বুঝবে না। তার মেয়ে এত বোকা কখনো ছিল না। বিয়ের পর বোকা হয়ে গেছে। মনে হয় আরও হবে। মানুষ নষ্ট হয় সঙ্গদোষে। মিরু স্বামী মোখলেসুর রহমান মেয়েটির বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে। মোখলেসুর রহমান স্বভাবকৃপ, চালিয়াত ধরনের ছেলে। 1 বছরের মতো বাইরে আছে, একবারও টেলিফোন করেনি। ডলার নষ্ট হবে। স্ত্রীর হাত খরচের টাকাও আসছে না। চিঠি লিখেছে, কষ্ট করে চালিয়ে নাও। ডলার জমাচ্ছি, পরে কাজে লাগবে। তোমার বাবার কাছ থেকে কিছু ধার নাও, দেশে এসে শোধ করবে। আবিরের জন্মের সময় একই ব্যাপার। ক্লিনিকে বাচ্চাটা হলো নর্মাল ডেলিভারি নয়, সিজারিয়ান। ১৭,০০০ টাকা বিল। সেই টাকা তাদেরকেই দিতে হয়েছে। কারণ বড় জামাই হাসি মুখে বলেছে, টাকাটা কি আপনারা দিবেন না আমি দিব? আপনার মেয়ে বলেছিল আমি দিলে আপনারা মাইন্ড করবে, এজন্য জিজ্ঞেস করছি। রাহেলা বললেন, আমিই দিব, তোমাকে ভাবতে হবে না। ভাবছি না তো মা, মোটেও ভাবছি না। তবে এইসব পুরনো নিয়মকানুন বদলানো উচিত। বিয়ের পর মেয়ের যাবতীয় দায় দায়িত্ব বাবা মার এইসব নিয়ে ভাবা উচিত না। 1 বছর ধরে স্ত্রী পুত্র ফেলে সে নিউ জার্সিতে আছে। ইচ্ছা করলেই দুজনকে নিয়ে যেতে পারে, তা নিবে না। তাতে ডলার সেভ হবে না। মিরুর বাবার ঘরে ঢুকলেন। বাবা চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছেন বলেই মনে হচ্ছে। মিরু ভয়ে ভয়ে টেলিফোনের প্লাগ খুলল। জামিল সাহেব কড়া গলায় বললেন, টেলিফোন কোথায় নিচ্ছিস? মিরু ক্ষীণ স্বরে বলল, মা জানে কোথায় টেলিফোন করবে। সেটা আবার ঘর থেকে করতে পারে না? গোপনে করতে হবে। সব জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে। আয়না থাকবে আয়নার জায়গায়, টেলিফোন থাকবে টেলিফোনের জায়গায়। টেলিফোন তো মানুষ না যে এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়াবে। যা, তোর মাকে আসতে বল। আচ্ছা। মিরু এসে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি টেলিফোনটা এ ঘরে এনে দাও না মা, বাবা আনতে দিচ্ছে না। রাহেলা টেলিফোন এনে দিলেন। মিরু তৎক্ষণাৎ নিউ জার্সিতে কল বুক করল। রাহেলা লক্ষ্য করলেন মিরু টেলিফোন সেটের পাশে মূর্তির মতো বসে আছে। আগ্রহ এবং আনন্দে তার চেহারাটাই অন্যরকম হয়ে গেছে।
রাহেলার খুব মায়া লাগছে। তার কাছে টাকা থাকলে তিনি টিকিট কেটে মেয়েকে স্বামীর কাছে পাঠিয়ে দিতেন। মিরু বলল, মা আজ কিন্তু একটু বেশিক্ষণ কথা বলবো। আচ্ছা, তুমি আবিরকে নিয়ে একটু মহলে যাও তো মা। রাহেলা আবিরকে নিয়ে উঠে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে টেলিফোন বাজছিল। না, নিউ জার্সি থেকে কোনো কল না, মগবাজার থেকে বজরু নামের এক লোক টেলিফোন করেছে, ওরুকে যাচ্ছে। মিরু বলল, ওকে তো এখন দেওয়া যাবে না, আপনার যা বলার আমাকে বলুন। তাকেই দরকার, জরুরি একটা খবর দিব। বললাম তো তাকে দেওয়া যাবে না, সে ঘুমোচ্ছে, শরীর ভালো না। আপনি পরে টেলিফোন করুন। আমি এখন আমেরিকা থেকে একটা কল এক্সপেক্ট করছি। আপনি কি দয়া করে ওনাকে বলবেন যে মুহিব অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ভয়াবহ, ঢাকা মেডিকেলে ইনসেনটিভ কেয়ারে আছে। মুহিবকে? ওনাকে বললেই চিনবেন। আচ্ছা বলবো, আপনি লাইনটা ছাড়ুন, আমিও খুব জরুরি একটা কল এক্সপেক্ট করছি। আপনি দয়া করে খবরটা দিবেন, বলবেন বজলু টেলিফোন করেছিল। বলবো। বজলু নামের অপরিচিত এই মানুষটা টেলিফোন রাখার প্রায় সঙ্গে সঙ্গেই নিউ জার্সির কল পাওয়া গেল। মিরু 10 মিনিট কথা বলল। এই 10 মিনিটে 3বার কাঁদল। 2বার ফোবাতে ফোবাতে বলল, বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। ওরকে যে খবরটা দেওয়ার ছিল, মিরু সেই খবরটা দিল না, কারণ তার কিছুই মনে নেই। প্রবাসী স্বামীর সঙ্গে কথা বললে এরকম হয়, সবকিছু এলোমেলো হয়ে যায়, শরীর ঝনঝন করতে থাকে। সে রাতে এক ফোঁটা ঘুম আসে না, গলার কাছে কি যেন দলা পাকিয়ে থাকে। ওর ঘুম ভাঙল সন্ধেবেলায়। ঘর অন্ধকার, জানালা দিয়ে শীতের আলো শীতের হাওয়া আসছে। আকাশ মেঘে মেঘে কালো। শীতের সময় আকাশে মেঘ করলে কেন জানি খুব বিষণ্ণ লাগে। অরু বিছানা থেকে নামল, বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় খুব হাওয়া, গায়ে কাপড় লাগছে। মিরু বাটি ভর্তি দুধ নিয়ে রান্নাঘর থেকে আসছে। অরুকে দেখে কিশোরীর মতো পরিষ্কার গলায় বলল, তোর দুলাভাইয়ের সাথে টেলিফোনে কথা হলো, 10 মিনিট কথা বললাম। অরু হাই তুলতে তুলতে বলল, টেলিফোন দুলাভাই করলেন না তুমি করলে? আমি করলাম। আমেরিকা থেকে কল করা খুব খরচান্ত ব্যাপার, তাছাড়া লাইনও শুধু পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। দুলাভাই শুধু লাইন পান না, আর সবাই পায়। এসব কি ধরনের কথা অরু? ঠাট্টার কথা আপা। দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? তোর কথা টেলিফোনে জিজ্ঞেস করছিল। বলো কি, কি সৌভাগ্য! তোর বিয়ের তারিখ হয়েছে কিনা জানতে চাইল। আমি বললাম পৌষ মাসের মাঝামাঝি হবে। ওরও হাসতে হাসতে বলল, দুলাভাই বড় বাঁচা বেঁচে গেলেন। যেহেতু বাইরে আছেন, গিফট টিফট কিছু কিনতে হবে না, সুন্দর একটা কার্ড পাঠালেই হবে। মিরু কঠিন চোখে দাঁড়িয়ে তাকিয়ে আছে। অরু বলল, তুমি রাগ করছো নাকি? দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? এ জাতীয় ঠাট্টা আমার ভালো লাগে না। তোদের জন্য দুলাভাইয়ের যে দরদ, তার 1% দরদ তোদের মধ্যে নেই। তাই নাকি? 1 বছর ধরে বেচারা বাইরে পড়ে আছে। আমি ছাড়া একবার কি কেউ তার সঙ্গে কথা বলেছে? বাবার জন্মদিনে সে কার্ড পাঠিয়েছে। বেচারার জন্মদিন গেল, বাবা কি তাকে একটা কার্ড পাঠিয়েছেন, না 1 লাইনের একটা চিঠি দিয়েছেন? বাবা জানতেন না কবে জন্মদিন। কেন জানবে না? আমি বাবাকে গিয়ে বললাম, বাবা 25শে অক্টোবর আবিরের বাবার জন্মদিন। বাবা বললেন, বুড়ো দাঁড়ের আবার জন্মদিন কি? এইভাবে কেউ কথা বলে? বলা উচিত? মোটেও উচিত না। মিরুর চোখে পানি এসে গেল। অরু বলল, এসব কথা বাদ দাও আপা। দুলাভাই কেমন আছে? ভালো আছে। একটু ঠান্ডা লেগেছিল, এখন ভালো আছে। আপা শোনো, খুব সিনসিয়ারলি একটা প্রশ্নের জবাব দাও তো। খুব সিনসিয়ারলি, খুব সিনসিয়ারলি উত্তরটা দিবে। তোমার সবচেয়ে প্রিয় মানুষটা কে? তো দুলাভাই, আবার কে? আচ্ছা আপা, পৃথিবীর সব মেয়েরাই কি তাদের স্বামীকে তোমার মতো ভালোবাসে? মিরু বিরক্ত হয়ে বলল, স্বামীকে ভালোবাসবে না তো কি রাস্তার মানুষকে ভালোবাসবে? মাঝে মাঝে তুই এমন পাগলের মতো কথা বলিস। ওরও অস্পষ্ট স্বরে বলল, পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের ভালোবাসাও কি আলাদা? একজনের ভালোবাসা নিশ্চয়ই অন্য একজনের
ভালোবাসার মতো নয়। মীরু বলল, বিড়বিড় করে কি বলছিস? অরু বলল, কিছু বলছি না। বলতে বলতেই সে লক্ষ্য করল তার কেমন যেন লাগছে। মুহিবের পাশে থাকার জন্য এক ধরনের তীব্র ব্যাকুলতায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। চিটাগং মুহিব কোথায় উঠেছে এটা কি খোঁজ নিয়ে জানা যায় না? সে যদি রাতে ট্রেনে চিটাগং চলে যায়, ভোরবেলা মুহিবকে ঘুম থেকে ডেকে তুলে বলে, তুমি কেমন আছো? মুহিব কি করবে? খানিকক্ষণ তোতলাবে। বেশি রকম চমকালে সে তোতলাতে শুরু করে। কুৎসিত লাগে। বয়স্ক একজন মানুষ তো করছে জঘন্য। কেমন হয় চিটাগং চলে গেল। ট্রেনে একা একা চলে যাওয়া খুব সাহসের কাজ। গোপনে বিয়ে করে এর চেয়ে অনেক বেশি সাহস কি সে দেখায়নি? আচ্ছা ধরা যাক একা একা যাওয়া সম্ভব না। সে তো অনায়াসে বজলুকে বলতে পারে, ভাই আপনি আমাকে চিটাগং নিয়ে চলুন, আমার খুব যেতে ইচ্ছে করছে। উনি নিশ্চয়ই রাজি হবেন। ময়নারা মা এসে বলল, আফা, আম্মা আপনারে ডাকে। ওরুমার ঘরের দিকে রওনা হলো। রাহেলার দাঁত ব্যথা তীব্র হয়েছে। ওষুধপত্র এখনো কিছু খাচ্ছেন না। আবরার আসবে, তাকে জিজ্ঞেস করে খাবে। ওরু ঘরে ঢুকে বলল, মা ডেকেছ? হুম। দাঁত ব্যথা কি খুব বেশি? হুম। কি যেন ডেকেছ মা? বাতি নিভিয়ে আমার পাশে বস। ওরু তাই করল। রাহেলা মেয়ের পিঠে হাত রেখে বললেন, তোর কি কোনো সমস্যা আছে? ওরু বিস্মিত হয়ে বলল, এমন কথা কেন বলছো? কোনো কারণ নেই, হঠাৎ মনে করলো। আছে কোনো সমস্যা? না। কলেজ থেকে ফিরে শুনেই তুই ঘুমোচ্ছিস। বলে দিয়েছিস তোর ঘুম যেন ভাঙ্গার না হয়। আমি ভাবলাম অসুখ বিসুখ হয়েছে। তোর কাছে খানিকক্ষণ বসলাম। দেখি ঘুমের মধ্যে তুই খুব কাঁদছিস। দুঃস্বপ্ন দেখছিলাম মা। কি দুঃস্বপ্ন? আমি একটা পাঞ্জাবিতে সুতোর কাজ করছি। সূচ বারবার আমার আঙ্গুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। সেই রক্তে পাঞ্জাবিটা মাখামাখি পেয়ে গেল। পাঞ্জাবিটা কার জন্য বানাচ্ছিস? রাহেলা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। ওরু চোখ ফিরেনি। রাহেলা বললেন, ঠিক করে বল তো দেখি মা, আবরার ছেলেটি গিয়ে তোর কি পছন্দ না? মেয়ে চমৎকার একজন মানুষ। অনেক সময় চমৎকার মানুষও মনে ধরে না। আমি লক্ষ্য করেছি বিয়ে ঠিক হয়ে যাবার পর থেকে তোর মধ্যে এক ধরনের অস্থিরতা। ঘুমের মধ্যে তোকে যে আজই কাঁদতে দেখলাম তা না, আগেও দেখেছি। ওরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই মীরু এসে বলল, আবরার সাহেব এসেছেন, এক গাদা খাবার দাবার নিয়ে এসেছেন। রাহেলা বললেন, ওকে এখানে নিয়ে আয়। তিনি ওরুর চোখের দিকে তাকালেন। ওরুর চোখ উজ্জ্বল দেখাচ্ছে। তিনি আশ্বস্ত হলেন। যা আশঙ্কা করেছিলেন তা নয়। সাদা রঙের পিকআপ ধান খেতে পড়ে আছে। ঢাকা চিটাগং হাইওয়েতে গাড়ির ভিড়। এরা কেউ থামছে না, বরং অ্যাক্সিডেন্টের কাছাকাছি এসে তাদের গাড়ির গতিবেগ বেড়ে যাচ্ছে। এখন গাড়ি থামানোই সমস্যা। আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাবার দায়িত্ব এসে পড়তে পারে। তো মারা গিয়ে থাকলে সমস্যা আরও বেশি। রাস্তা ব্লক হয়ে যাবে। 2-3 ঘন্টার মতো গাড়ি চলবে না। মানুষজন জমবে, পুলিশ আসবেই। গাড়ি ভাঙচুর হতে পারে। গাড়ি ভাঙচুর হওয়া অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিছু একটা হলেই গাড়ি ভাঙা হয়। কাজেই অ্যাক্সিডেন্ট হলে হবে। কত বোকামি হবে গাড়ি থামে কি হয়েছে খোঁজ নিতে যাওয়া। গাড়ি চালক বা যাত্রী কারো হাতে সময় নেই। ফেরি ধরতে হবে। ফেরির লম্বা লাইনে যেন পড়তে না হয়। গ্রামের কিছু লোকজন পিকআপ ঘিরে দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা এবং মহিলাদের কান্না শোনা যাচ্ছে। উল্টে যাওয়া পিকআপ থেকে প্রথমে বের হয়ে এলো লিনা। তার চোখে ভয়ের চেয়ে বিস্ময় বেশি। সে ডাকল, আব্বু, ও আব্বু। লিনার বাবা বের হয়ে এলেন। বেরোলো ড্রাইভার মহসিন। মহসিনের বাঁ হাত দিয়ে রক্ত পড়ছে। রক্তে শার্টের অনেকখানি ভিজে গেছে। তবে তার কাছে এক হাত খুব গুরুতর বলে মনে হচ্ছে না। হতভম্ব হয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, দাঁড়ায় তামাশা দেখতেছেন? এদের গাড়ি থেকে বের করেন। আশেপাশে ডাক্তারখানা কোথায় আছে? গ্রামের মানুষগুলো কোনো জবাব দিল না। শুধু একজন বুড়ো বলল, কয়জনের মৃত্যু হয়েছে? এত বড় অ্যাক্সিডেন্ট, সেই তুলনায়
ক্ষতি অল্প গুরুতর। আঘাত পেয়েছে শুধুমাত্র মহিব, একমাত্র তারই জ্ঞান নেই। মাথার পিছন দিকের খানিকটা অংশ থেতলে গেছে। মুহসিন বলল, এনারে খুব তাড়াতাড়ি কোনো বড় হাসপাতালে না লাগবো, আপনারা একটা ব্যবস্থা করেন। ঢাকার দিকে যে গাড়িগুলো যাইতেছে তার একটা থামান। মুহিবের মাথা কোলে নিয়ে একজন মহিলা বসে আছেন, ইনি লিনার মা। তার আকাশি রঙের শাড়ি রক্তে মাখামাখি হয়ে গেছে। ভদ্রমহিলা এক মনে দোয়া ইউনুস পাঠ করছেন। গ্রামের মানুষগুলোর এই দৃশ্য দেখার দিকেই বেশি আগ্রহ। আহত মানুষটিকে ঢাকায় পাঠানোর ব্যাপারে তাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। ওই বুড়ো লোকটা লিনার মাকে বলল, মানুষটা আপনার কে হয়? লিনার মা বললেন, আপনারা কি একটু পানি আনবেন, ওনারে পানি খাওয়াবো। পানি আনার ব্যাপারে সবার খুব উৎসাহ দেখা গেল। একসঙ্গে 4-5 জন ছুটে গেল। লিনার বাবা ঢাকার দিকে যাচ্ছে এমন একটা গাড়ি থামানোর চেষ্টা করছেন। হাত তুলে চিৎকার করছেন, কেউ থামছে না। তিনি উপায় না দেখে হাত তুলে রাস্তার মাঝখানে দাঁড়ালেন, তবু কেউ থামছে না। তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। একসময় ছোট্ট লিনা এক অসম সাহসী কাজ করল। সেও বাবার মতো দুহাত তুলে রাস্তার একটা অংশ আড়াল করে দাঁড়ালো। ঢাকাগামী একটা চেয়ার কোচকে যে কারণে বাধ্য হয়ে থামতে হলো। ডাক্তার সাহেব বললেন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমাদের যা করার আমরা করেছি, আপনি বাইরে অপেক্ষা করুন। হইচই কান্নাকাটিতে সমস্যা হয়। জিবা শান্ত স্বরে বলল, আমি তো কান্নাকাটি করছি না। তবু বাইরে থাকুন। ইনসেন্টিভ কেয়ারে ইউনিটে আমরা রোগীর আত্মীয় স্বজন রাখি না। অবশ্য মাঝে মাঝে এসে দেখে যাবেন। 24 ঘন্টা ডাক্তার থাকবে, চিন্তার কিছু নেই। জেবা শেষবারের মতো তাকালো। মুহিব চিত হয়ে শুয়ে আছে, তার পুরো মাথায় ব্যান্ডেজ। সে ব্যান্ডেজ ভিজে উঠছে রক্তে। চোখ বন্ধ, নাকের ভিতর নল ঢুকে গেছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। মুখ খানিকটা হা করা। দুহাতেই স্ট্রাইপ দিয়ে বিছানার সঙ্গে বাঁধা। মুহিবের বুক উঠানামা করছে। জীবনের চিহ্ন বলতে এটুকুই, ঘরটা ছোট। ছোট ঘরের অনেকখানি দখল করে নিয়েছে যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার। ঘরময় মাথা ধরে যাওয়ার মতো কড়া ফিনাইলের গন্ধ। ঘরের ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে ইলেকট্রিকের মতো তার ঝুলছে। দেখলেই কেন জানি মনে হয় ফাঁসির দড়ি। ঘরে আলো কম। মৃত্যুর সময় এ ঘরের রুগীরা পৃথিবীর অসুন্দর একটা অংশ দেখে যাবে। যেবার মনে হলো ইনসেনটিভ কেয়ার ইউনিটগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা উচিত। এ ঘরটা থাকবে আলো বাতাসে ভরপুর। ফুলদানি ভর্তি থাকবে গোলাপের গুচ্ছ। বড় বড় জানালা থাকবে, যে জানালা দিয়ে আকাশের অনেকখানি দেখা যায়। যেবা বারান্দায় চলে এলেন। বারান্দায় অনেকেই আছে। মুহিবের বন্ধুরা এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝলোকে ছাড়া যেবা অন্য কাউকেই চেনে না। এরা কেউ তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে না, দূরে দূরে আছে। এইভাবে যেবার এখন সান্ত্বনার প্রয়োজন নেই। বজলুকে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেদের মতো মাটিতে বসে আছে। কিছুক্ষণ পর পর ফুবিয়ে যাচ্ছে। তার স্ত্রী একটা হাত রেখেছে স্বামীর পিঠে, সেও কাঁদছে। শফিকুর রহমান সাহেব তার মেয়ের হাত ধরে মুহিবের বন্ধুদের থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে আছেন। অপরিচিত একজন ডাক্তার পাশ দিয়ে যাবার সময় কি মনে করে যেন থমকে দাঁড়ালেন এবং বললেন, নাম কি তোমার কুকি? সারা বলল, আমার নাম প্রিয়দর্শিন। শফিকুর রহমান মেয়ের দিকে তাকালেন, তার ভ্রু কুঁচকে গেল। প্রিয়দর্শিনী নাম মুহিবের দেওয়া। মেয়ের জন্মের পরপর মুহিব বলল, আপা, তোমার মেয়েটা তোমার মতো সুন্দর হয়নি। তবু আমি তার নাম দিলাম প্রিয়দর্শিনী। জেবা বলল, তুই নাম দিতে গিয়ে ঝামেলা করিস না তো, তোর দুলাভাই নাম ঠিক করে রেখেছে। তুই নাম দিচ্ছিস, শুনলে বিরক্ত হবে। মুহিব বলল, তোমরা তোমাদের নামে ডাকবে, আমি ডাকবো প্রিয়দর্শিনী। এই যে এই যে প্রিয়দর্শিনী, তাকান দেখি আমার দেখে, আমি আপনার মামা। দুবার মা ডাকলে মামা হয়, কাজেই মামা কোনো হেলাফালা জিনিস না। দুজন মা সমান সমান এক মামা। এটা হচ্ছে এলজেব্রা। বড় হলে শিখিয়ে দিব।
দয়া করে একবার চোখ পিটপিট করুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার কথা শুনছেন। কি আশ্চর্য! আপা, দেখ দেখ, চোখ পিটপিট করছে। প্রিয়দর্শিনী আমার কথা শুনছে। শফিকুর রহমান মুহিবের এই নামে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব ততটুকু বিরক্ত হলেন। তার সমস্ত কার্যকর্ম হচ্ছে আনুষ্ঠানিক, কাজে তিনি মুহিবকে তার অফিসে রেখে পাঠালেন। বরফ শীতল গলায় বললেন, আমি আমার মেয়ের নাম রেখেছি সারা, তুমি এই নামেই তাকে ডাকবে। যে আচ্ছা দুলা ভাই, দিনের মধ্যে তুমি লক্ষবার প্রিয়দর্শনে বলে ডাকো, যা আমাকে যথেষ্ট পরিমাণে বিরক্ত করে, বুঝতে পারছো? পারছ। আপনার সামনে আর ডাকবে না, আমার আড়ালেও এর নামে ডাকবে না। জি আচ্ছা, ওটা বলার জন্যই আমি তোমাকে খবর দিয়েছিলাম। এখন যাও, কফি খেয়ে যাও, কফি দিতে বলেছি। শফিকুর রহমান সাহেবের কঠিন শাসনে মুহিবের কিছু হলো না। তার অনুপস্থিতিতে সে 1,00,000 বারের জায়গায় 2,00,000 বার ডাকতে লাগলো প্রিয়দর্শিনী, প্রিয়দর্শিনী। জেবাও এই নাম মাঝে মাঝে বলতো, যেমন, এই মুহিব, শোন, তোর প্রিয়দর্শিনী আজ কি করেছে, সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। আমার চোখের পাতা এক হতেই ওয়া ওয়া করে কান্না, আমি চোখ মেলতেই তার কান্না বন্ধ, মুখ হাসি হাসি। এভাবে রাত জাগলে তো আমি মারা যাব। কবে বড় হবে তোর প্রিয়দর্শিনী? প্রিয়দর্শিনী বড় হয়েছে, এখন তার বয়স 10। সে গোলাপি রঙের একটা স্কার্ট পরে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটা শুধু যে বাবার মতো দেখতে তাই না, স্বভাবও বাবার মতো, খুবই গম্ভীর। প্রায় ঘন্টা দুয়ের মতো সে দাঁড়িয়ে আছে। এই 2 ঘন্টায় সে একটি মাত্র প্রশ্ন করেছে। সেই প্রশ্নের সঙ্গে হাসপাতালের বা বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সে জানতে চেয়েছে ক্রিসেন্থিমামের বানান কি। শফিকুর রহমান বিস্মিত হয়ে ফুলের বানান বলেছেন এবং জানতে চেয়েছেন, হঠাৎ এই বানানটা কেন মা? সারা বাবার প্রশ্নের উত্তর দেয়নি। ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে বের হয়ে জেবা তার কন্যাকে বলল, আমরা এখন বাসায় চলে যাব, তুমি থাকবে তোমার বাবার সঙ্গে, আমি আবার ফিরে আসব। তোমার মামার অবস্থা ভালো না। তুমি কি বাসায় যাবার আগে তোমার মামাকে একবার দেখতে চাও? সারা বলল, না। জেবা শান্ত গলায় বলল, যে মানুষটা তোমাকে এত আদর করতো, একবার তুমি তার গায়ে হাতুড়ে দেবে না? না। আচ্ছা চলো। মুহিবের বন্ধুরা জেবার দিকে তাকিয়ে আছে। ওদের সান্ত্বনা দেবার মতো কথা জেবার নেই। তাছাড়া তারা সান্ত্বনা পেতেও চাচ্ছে না, দুঃখই পেতে চাচ্ছে। জেবা বজলুর কাছে গিয়ে বলল, এখন তো আমাদের আর কিছু করার নেই, বাসায় চলে যাও, বিশ্রাম নাও। বজলু বলল, আমি এখানেই আছি, আমরা সবাই থাকব। জেবা খানিকক্ষণ ইতস্তত করে বলল, ওই মেয়েটাকে কি খবর দিয়েছ? অরু, তার সঙ্গে কথা হয়নি, কিন্তু বাসায় খবর দিয়েছি। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি, সারাকে খাইয়ে আবার এসে ফেলব। আপনি খুব ক্লান্ত হয়ে আছেন, আমরা তো আছি, 1 সেকেন্ডের জন্য এখান থেকে নড়ব না। জেবা এগিয়ে যাচ্ছে, কারো কথাই সে পরিষ্কার শুনছে না, বুঝতেও পারছে না চিৎকার করে কাঁদা দরকার, কাঁদতে পারছে না, কান্না আসছে না। শফিকুর রহমান গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, তোমার রেস্ট দরকার। পেইনভেটেবল, তার জন্য মানসিকভাবে তৈরি হওয়ার প্রয়োজনেই রেস্ট দরকার। বাসায় গিয়ে একটা হট শাওয়ার নাও, সামান্য কিছু হলেও মুখে দাও, তারপর 2টা সিরাক্সিন খেয়ে ঘন্টা 2-এর জন্য রেস্ট নাও। জেবা কিছু বলল না, সিটে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। পেট্রোলের গন্ধে তার শরীর গুলাচ্ছে, ভয়ঙ্কর খারাপ লাগছে। শফিকুর রহমান বললেন, এরকম করছো কেন, খারাপ লাগছে? জেবা বলল, না, খারাপ লাগছে না। তুমি খুব শক্ত ভঙ্গিতে সিচুয়েশন হ্যান্ডেল করছো, আমি ইমপ্রেসড। আমি ভেবেছিলাম ভেঙে পড়বে, হইচই কান্নাকাটি। জেবা বলল, হইচই কি কখনো করেছি? শফিকুর রহমান চুপ করে গেলেন। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ, পর্ব 4।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।